সেভ করতে হবে। আসসালামু আলাইকুম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা যে গতদিন ক্লাসটা নিয়েছিলাম, পরীক্ষা তো আপনারা সবাই দিয়েছেন, সবার খাতা মোটামুটি দেখা হয়েছে, কয়েকজনটা বাকি আছে। এজন্য খাতাটা আমি কালকে দিয়ে দিব জেনেসিসে। কালকে দিলে আপনারা কালেক্ট করে নিন, আপনাদেরকে ওরা জানাবে।
আর কোশ্চেন তো খুবই সহজ কোশ্চেন, কারণ আমার যে চ্যাপ্টারগুলো ছিল, আমার যেটা বলা হয়েছিল একইভাবে, সেই চ্যাপ্টার গুলো খুব ডিরেক্ট কোশ্চেন হয় সাধারণত এখান থেকে। তো এখান থেকে বেশিরভাগই ছিল যে কোশ্চেন প্লাস যে চ্যাপ্টার সবগুলো মুখস্থ করার মতো আর কি। এখানে বুঝে বা খুব ঠিকই কোনো কোশ্চেন দেওয়ার মতো অপশন এখানে খুব কম, মানে এখানে মুখস্থ করতে হবে বেসিক্যালি। আর আমি আজকে পাওয়ার পয়েন্টে বলবো না, কোশ্চেনটা কি সবার কাছে আছে কিনা, আমি না থাকলে অসুবিধা, আমি কোশ্চেনটা পড়বো এবং কোশ্চেন অনুযায়ী আমি অ্যান্সারটা দিব। হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়াল কোশ্চেন দেখে দেখে আমি ডিটেইলস বলে দিচ্ছি। এখানে আমাদের লং কোশ্চেন ছিল একটা 25 নম্বরের, আর শর্ট কোশ্চেন তো এখন এফসিডিএস পার্ট 2 পরীক্ষায় গত লাস্ট সেশন থেকে একটু সিস্টেম চেঞ্জ হয়েছে। 3 আর 4 নাম্বার গুলো একটু শর্ট সিনারিও থাকে, সেখান থেকে একটা দুটো করে স্টেম থাকে, আর 5 নাম্বার একটা স্টেমে 5টা কোশ্চেন থেকে ডিরেক্টলি শর্ট কোশ্চেন, আর দুটো থেকে সিনারিও। তো এই শর্ট কোশ্চেন গুলো আর দুটো সিনারিও মিলে আমি, যেহেতু এখানে 50 নম্বরের পরীক্ষা হবে, তাই 5টা কোশ্চেনের মাঝে 3টা ছিল সিনারিও দিয়ে কোশ্চেন আর দুটো ছিল ডিরেক্ট শর্ট কোশ্চেন, মানে স্যাম্পল কোশ্চেন আর কি। এটাই পরীক্ষার সময় এখানে 3 আর 4 এ থাকবে এই তিনটা। কোশ্চেন নাম্বার 2 তে যে এ বি সি ছিল এরকম করে 5টা স্টেম থাকবে, আর ডি আর ই যেটা ছিল এটা হচ্ছে 5টা স্টেম থাকবে আর কি, মানে 100 নাম্বার 100 নাম্বার। আর বড় কোশ্চেন একটা, লং কোশ্চেন একটা হবে। আচ্ছা, এখন লং কোশ্চেন অ্যাকুট মেডিসিন চ্যাপ্টার থেকে আমি দিয়েছিলাম, আমি কোশ্চেনটা একটু পড়ে নিচ্ছি। কোশ্চেনটা ছিল a 62-year-old lady presented with 4 days history of cough and fever. She appeared dizzy and diaphoretic on second day. Blood pressure was 70/50. এখানে হিস্ট্রিটা শুনে মনে হচ্ছে যে 4 দিনের একটা জ্বর এবং কাশি, দ্যাট মিন্স তার নিউমোনিয়া ছিল। আর কারেন্ট সিচুয়েশন চিন্তা করলে আমরা কোভিডটাও এখানে রাখতে পারি। তো নিউমোনিয়া ছিল বেসিক্যালি, নিউমোনিয়া সেটা ব্যাকটেরিয়াল ভাইরাস দুটোই হতে পারে। তারপর ছিল হি অ্যাপিয়ার্ড ডিজনিক অ্যান্ড ডায়াফোরেটিক অন সেকেন্ড ডে, মানে পরে তার শ্বাসকষ্টটা বেড়ে যায় এবং ব্লাড প্রেশারটা ওখানে কম দেখানো হয়েছে 70/50। দ্যাট মিন্স এই সিনারিটা দেখে মনে হচ্ছে যে একটা পেশেন্টের জ্বর কাশি শ্বাসকষ্ট ছিল, প্রবাবল ডায়াগনোসিস নিউমোনিয়া থেকে পেশেন্ট এখন সেপটিক শকে আছে, সিভিয়ার সেপসিস এন্ড সেপটিক শক। যদি হচ্ছে আমরা এই পেশেন্টটার মানে ডিরেক্ট কোশ্চেন এটা বলা যায় যে বোঝাই যাচ্ছে ক্লিন কাট কোশ্চেন, যেখানে আপনার সেপটিক শকটাকে ইন্ডিকেট করা হয়েছে। এখানে 3টা স্টেমে ভাগ করা ছিল 25 নম্বর কোশ্চেনে। এ নাম্বারে ছিল যে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস উড ইউ অ্যাডভাইস অন ইমার্জেন্সি বেসিস ফর ডায়াগনস্টিক এন্ড রিসাসিটেশন পারপাস। বি তে ছিল ডিসকাস ইওর চয়েস অফ এম্পিরিক থেরাপি, and C তে ছিল discuss the details of fluid resuscitation, under what circumstances would you consider vasopressor, inotrope and corticosteroid. ঠিক আছে, জি বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বলছি তো। আচ্ছা, আমি আপনারা যদি বুঝতে অসুবিধা হয় মানে আনমিউট করে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। আমি আবার একটু রিপিট করছি যে কোশ্চেনের সিনারিওটা হচ্ছে ইন্ডিকেট করেছিল নিউমোনিয়া থেকে ফলোড বাই সেপটিক শক। তো এখানে ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন উড ইউ অ্যাডভাইস অন ইমার্জেন্সি বেসিস ফর ডায়াগনস্টিক এন্ড রিসাসিটেশন পারপাস। এখন ইনভেস্টিগেশন দিয়ে যদি কোশ্চেন আসে তাহলে এটা হলো ডিরেক্ট কোশ্চেন, এবং এইসব কোশ্চেনে কিন্তু নাম্বার খুব ভালো আসে। তো আমরা যদি একটু এখানে লিখে নেই, রিটেন বড় কোশ্চেন গুলো সাধারণত আমরা যেভাবে শুরু করে যেমন কি পয়েন্টস এটা কিছু আমরা পয়েন্ট গুলো হাইলাইট করি। এখানে কি পয়েন্ট হলো এজ 62 ইয়ার্স, এখানে 62 ইয়ার্স ফিমেল পেশেন্ট, তার প্রেজেন্টেশন ছিল শ্বাসকষ্ট ডিজনিক এন্ড ডায়াফোরেটিক এন্ড উইথ এ 4 days হিস্ট্রি অফ কাফ এন্ড ফিভার। তারপর প্রবাবল ডায়াগনোসিসে আমরা লিখবো যে মেবি দিস ইজ এ কেস অফ নিউমোনিয়া বাট পেশেন্ট নাও প্রেজেন্টেড উইথ সেপটিক শক। এইটুকু একটু লিখে নিয়ে মানে ইন্ট্রোডাকশনটা লিখে নিয়ে তারপর আমরা লিখবো যে ইনভেস্টিগেশন মেবি অ্যাডভাইস, এইভাবে করে লিখে তারপর ইনভেস্টিগেশন গুলো লিখে যাবো। প্রথমে আমরা রুটিন ইনভেস্টিগেশন গুলো লিখবো, রুটিন ইনভেস্টিগেশন গুলো লিখবো। এখানে ওইভাবে করে মানে স্পেসিফিক ডায়াগনোসিস স্পেসিফিক করা, যে কিছু ইনভেস্টিগেশন আমাদের আছে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য, কিছু ইনভেস্টিগেশন আছে আমাদের ট্রিটমেন্ট পারপাসে, এবং কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন আছে যেটা আমরা সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন বলি, যে আমার কমপ্লিকেশন আছে কিনা সেটা চেক করার জন্য। কাজে ইনিশিয়াল ইনভেস্টিগেশন যদি বলি, একটা পেশেন্টের জ্বর এবং কাশি শ্বাসকষ্ট নিয়ে আসছে, কাজে অবশ্যই রুটিন ইনভেস্টিগেশন যেটা আমরা ফার্স্ট টাইম বলবো, সেখানে কমপ্লিট ব্লাড কাউন্ট একটা আসবে, প্রথমেই সিবিসি আসবে, তারপর চেস্ট এক্সরে আসবে।
ওইখানে কিন্তু লাইনটি একবারে দেওয়া হয়েছে যে অ্যাডভাইস ইমার্জেন্সি বেসিস ফর ডায়াগনস্টিক এন্ড রিসাসিটেশন পারপাস। ডায়াগনস্টিক এন্ড রিসাসিটেশন পারপাস যেহেতু বলা হচ্ছে আমরা এখানে একসাথে লিখে যাব, যেমন রিসাসিটেশন পারপাস এখানে কোন ইনভেস্টিগেশন ইম্পর্টেন্ট, রিসাসিটেশন পারপাস ইনভেস্টিগেশন ইম্পর্টেন্ট আমার এখানে যেমন আর্টারি ব্লাড টেস্ট অ্যানালাইসিস, এবিজিটা আসবে, সিবিসি চেস্ট এক্সরে এবিজি। কারণ এবিজি তে দেখে এবিজি তে যদি আমার হাইপোক্সিয়া থাকে বা কার্বন ডাই অক্সাইড বেশি থাকে অথবা মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, তো এবিজি তে শ্বাসকষ্টের কোনো কারণ আছে কিনা সেটা দেখে সাথে সাথে আমি সেই অনুযায়ী ম্যানেজমেন্ট দিব, কাজে এবিজি এখানে ইম্পর্টেন্ট। তারপর আসে যেহেতু পেশেন্টের ব্লাড প্রেশার কম, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, ডায়াবেটিক হচ্ছে, যদি আমি ধরে নিচ্ছি নিউমোনিয়া, এখানে আমার ইসিজি একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, কারণ পেশেন্টের এমআই আছে কিনা এটাও এক্সক্লুড করতে হবে, কাজে ইসিজি আসবে, সিবিসি চেস্ট এক্সরে এবিজি তারপর ইসিজি। তারপর পেশেন্টটা হাইলাইট করছে সেপটিক শক, কাজে এখানে সব ব্লাড কালচার ইউরিন কালচার এটা আসবে। আবার সেপসিস সেপটিক শক আমার কোয়াগুলেশন প্রোফাইলটা এখানে দেখতে হবে, কারণ আমরা জানি যে সেপটিক শকের ক্ষেত্রে প্রতিটা অর্গান ইনভলভমেন্ট হয়, কাজে কোয়াগুলেশন প্রোফাইল এখানে আসবে। অনেকে খুব সুন্দর লিখেছে কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যে আমার প্রচুর মিন টাইম অ্যাক্টিভ এপিটিটি ডি ডাইমার এফডিপি ফিব্রিনোজেন লেভেল এগুলো সবই আসবে। তারপর যেহেতু সেপসিসের পেশেন্ট এবং এখানে আমাকে অ্যান্টিবায়োটিক চয়েস একটা ব্যাপার থাকে, সেজন্য কালচারগুলো তো বললাম। এর পাশাপাশি অ্যান্টিবায়োটিক এসকেলেশন ডিএসকেলেশন করতে গেলে আমাদের প্রোকাসিটনি লেভেলটার দরকার হয়। প্রোকাসিটনি লেভেলটা দেখে আমরা ব্যাকটেরিয়া না ভাইরাস সেটাও আইডেন্টিফাই করতে পারি, কাজে সেরাম প্রোকাসিটনি তারপর সেরাম ল্যাকটেট, ঠিক আছে। এইগুলো আমার শুরু থেকে একটা পর একটা লিখে যেতে হবে। তারপর রুটিন ইনভেস্টিগেশন আর কি আছে, পেশেন্টের সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড সুগার লেভেল। তারপর যেহেতু সেপটিক শকের পেশেন্ট লিভার ফাংশন টেস্ট অল্টার লিভার ফাংশন টেস্ট অল্টার থাকতে পারে, সেজন্য সেরাম বিলিরুবিন এলজিপিটি এলটি এনজাইম মার্কারগুলো আসবে। তারপর ব্লাড প্রেশার কম, এখানে যদি কার্ডিয়াক কোনো ইভেন্ট আছে কিনা এক্সক্লুড করার জন্য অথবা সেপটিক কার্ডিওমায়োপ্যাথি হয় সেক্ষেত্রে এটা এক্সক্লুড করার জন্য ইকোকার্ডিওগ্রাফও আসবে, ঠিক আছে, বোঝা গেল। কাজে এইভাবে করে আমরা যদি ইনভেস্টিগেশন গুলো লিখে এখানে ডিটেইলস একটু একটু করে বলে দেওয়া আছে কোনটা থেকে আমরা কি ইন্টারপ্রিটেশনটা হতে পারে। যেমন সেপসিস চিন্তা করছি, সিবিসি তে কাউন্ট বেশি থাকতে পারে, সার্সে ফিচার থাকতে পারে, তারপর আমাদের কোয়াগুলেশন প্রোফাইল আলটার থাকতে পারে, চেস্ট এক্সরে নিউমোনিয়া কনসলিডেশন থাকতে পারে, জাস্ট ইনভেস্টিগেশন লিখে এক লাইন যেটা আমরা এক্সক্লুড করব। এবিজি দেখে আমরা পেশেন্টের হাইপোক্সিয়া হাইপারকার্বিয়া ম্যানেজমেন্ট করব, যেটা নাম্বারটা এখানে 5, কাজে শুধু ইনভেস্টিগেশনের পাশাপাশি অল্প অল্প করে যদি লিখে দেওয়া যায় তাহলে নাম্বারটা ভালো উঠবে। আচ্ছা, নেক্সট আসি বিতে ছিল যে চয়েস অফ ডিসকাস ইওর চয়েস অফ এম্পিরিক থেরাপি। হ্যাঁ, এম্পিরিক থেরাপি যেহেতু এখানে আমার প্রাইমারি ডায়াগনোসিসটা বলা হয়েছে যেটা মেবি কেস অফ নিউমোনিয়া, কাজে একটা পেশেন্ট বাসা থেকে যদি আসে সেক্ষেত্রে এম্পিরিক অ্যান্টিবায়োটিক থেরাপি, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যে অ্যান্টিবায়োটিক থেরাপি আছে সেটা আমরা লিখে দিব, এবং পরবর্তীতে এটা একটা লাইন অ্যাড করতে হবে যে এম্পিরিক্যালি আমরা অ্যান্টিবায়োটিক লিখে দিব অ্যাকর্ডিং টু হসপিটাল প্রোটোকল অথবা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যে প্রোটোকল সেটা লিখে দিব, সাথে হসপিটাল প্রোটোকল অনুযায়ী অ্যান্টিবায়োটিক আমরা চয়েস করব। এবং লাস্টে লিখবো যে আমার যখন কালচার সেন্সিটিভিটি রিপোর্ট অ্যাভেলেবল আসবে দেন অ্যান্টিবায়োটিক মে বি চেঞ্জ, এই কথাটা নিচে লিখে দিব। যেহেতু এটা একটা লং কোশ্চেন, একটু লিখে দিলে মানে আনসারটা সুন্দর হয়, পড়তে ভালো লাগে। ধরেন কেউ লিখলো জাস্ট এম্পিরিক অ্যান্টিবায়োটিক থেরাপি, আর কেউ যদি একটু লিখে দেয় যে আমার অ্যান্টিবায়োটিক আমার চেঞ্জ মে বি চেঞ্জ আফটার গেটিং দ্য কালচার সেন্সিটিভিটি রিপোর্ট, এই কথা লিখে দিলে দেখতে সুন্দর লাগে, হয়তো সেখানে 0.5 মার্ক একটু অ্যাড হয়ে যেতে পারে। আচ্ছা, দেন আসি এম্পিরিক অ্যান্টিবায়োটিক থেরাপি গেল, এটা যদি সুন্দর করে লেখা যায় 5-এর মধ্যে 4 পাওয়া সম্ভব। আচ্ছা, তারপর সিতে ছিল ডিসকাস দ্য ডিটেইলস অফ ফ্লুইড রিসাসিটেশন, আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস উড ইউ কনসিডার ভেসোপ্রেসার, আয়োনোট্রপ এন্ড কর্টিকোস্টেরয়েড। এখন ফ্লুইড রিসাসিটেশনের সেপটিক শকের ক্ষেত্রে আমি যেটা মানে এটা আমরা সবাই জানি, বান্ডেল থেরাপি আমি বলেছিলাম 3 আওয়ার ইনিশিয়াল 3 আওয়ার্স বান্ডেল এন্ড 4 আওয়ার্স বান্ডেল, এটা একটু লিখে নিয়ে তারপর আমাদের ফ্লুইড রিসাসিটেশনের যে প্রোটোকলটা ছিল 30 ml ক্রিস্টাল, মানে চয়েস অফ ফ্লুইড এখানে কি ক্রিস্টালয়েডটা ফার্স্ট চয়েস, মানে হার্টম্যান বা রিঙ্গার সিলেক্টেড, দেন নর্মাল স্যালাইন। ফ্লুইডটা আমরা স্টার্ট করব 30 ml পার কেজি পার আওয়ার করে শুরু করব ইনিশিয়াল ফ্লুইড রিসাসিটেশন দিয়ে। ফ্লুইড রিসাসিটেশন দেওয়ার পর যদি দেখা যায় যে আমরা পেশেন্টের নেক্সট স্টেপ ছিল যে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস উড ইউ কনসিডার ভেসোপ্রেসার, আয়োনোট্রপ এন্ড কর্টিকোস্টেরয়েড। ফ্লুইড রিসাসিটেশন করছি 3 আওয়ার 6 আওয়ার বান্ডেল লিখলাম, চয়েস অফ ফ্লুইড লিখলাম, পার আওয়ারে কতটুকু দিলাম সেটাও লিখতে হবে। লেখার পর যদি দেখা যায় যে ব্লাড প্রেশার স্টেবল না হয় তখন আমরা আয়োনোট্রপ স্টার্ট করব।
কার ক্ষেত্রে আর্লি এন্ড আনএটোপ কাজ স্টার্ট করব? যাদের ক্ষেত্রে দেখা যাবে যে খুব দ্রুত ফ্লুইড ওভারলোডের ফিচার ডেভেলপ করে যাচ্ছে, তখন আমাদের ফ্লুইডের পাশাপাশি ভেসোপ্রেসারটা স্টার্ট করে দিতে হবে। আর ভেসোপ্রেসার আমাদের চয়েসের ভেসোপ্রেসার গুলো এখানে একটা পর একটা নাম লিখতে হবে। ফার্স্ট চয়েস আমি বলেছিলাম নরএড্রিনালিন, তারপর ভেসোপ্রেসিন, দেন আমার কার্ডিয়াক যদি সাসপেক্ট করি ডোপামিনটা আমরা অ্যাড করব, তারপর অ্যাড্রিনালিন ফোর্থ আইনোট্রপ হিসেবে আসবে। তো আইনোট্রপ ফ্লুইড দিলাম, আইনোট্রপ দিলাম, ফ্লুইড এন্ড আইনোট্রপ দেওয়ার পরও যদি দেখা যায় পেশেন্টের ব্লাড প্রেশার স্টেবিলাইজেশন হচ্ছে না, তখন আমরা সেপটিক ডোজে হাইড্রোকোর্টিসনটা শুরু করব। যদি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু ডেফিনেশনে এটা বলা আছে যে ফ্লুইড যদি অ্যাডিকুয়েট রিসাসিটেশন দেওয়ার পরও আইনোট্রপ স্টার্ট করার পরে ব্লাড প্রেশার মেইনটেইন হচ্ছে না, দেন আমরা কর্টিকোস্টেরয়েডটা স্টার্ট করব। এবং এখানে যেহেতু আইনোট্রপ গুলো মানে আমরা নামগুলো লিখছি, পাশাপাশি ডোজ যদি মনে থাকে লিখে দিলে একটু ভালো হয় আর কি। তারপর ডিটেলস ডোজ মনে না থাকলে অ্যাটলিস্ট আমরা কত মিলিগ্রাম পার কেজি পার আওয়ারে ওই রেঞ্জটা যদি লিখে দেওয়া হয় তাহলে একটু ভালো হয় এটা, ঠিক আছে। সাথে আর ফ্লুইড ব্যালেন্স আমরা কিভাবে চেক করি? ডেইলি মনিটরিং করব পেশেন্টটাকে, তার ইনটেক আউটপুট চার্ট ব্যালেন্স করব, সেই অনুযায়ী দেখে দেখে ফ্লুইডগুলো মানে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাড়াবো, ঠিক আছে। এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, জাস্ট হচ্ছে একটু অর্গানাইজ করে লেখা, বিশেষ করে ইনভেস্টিগেশন গুলো, তারপর এম্পিরিক থেরাপি, অ্যান্টিবায়োটিক যদি মুখস্থ থাকে, আর ফ্লুইড রিসাসিটেশন আমরা একটু ভাগ ভাগ করে 3 আওয়ার 6 আওয়ার বান্ডেল দিয়ে যদি লিখি তাহলে কোশ্চেনটা খুব সুন্দর হয়। আর ডিভিশন মানে সবারই অনেকবার করে পড়া আছে, এটা মানে ভুল আশা করি কারোরই হবে না। আচ্ছা, এই কোশ্চেনের পর আমি সেকেন্ড কোশ্চেনে চলে যাব। কারো এই প্রশ্ন নিয়ে কারো কোনো কথা আছে? বুঝলে কথা থাকার কথা না। কারণ মানে প্রবলেম হওয়ার কথা না, বেসিক্যালি এটা একটু ডিরেক্ট কোশ্চেন। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ আপু, আমি ডাক্তার শাহিন বলছিলাম। জি বলেন। হ্যাঁ, এখানে আপনি দেখালেন যে একটা সিঙ্গেল ডায়াগনোসিস দিয়ে আমি পুরো সিনারিওটা ব্যাখ্যা করলাম, কিন্তু আমি যদি এভাবে লিখি যে দিস ইজ এ কনসিডারিং দ্য অ্যাবভ সিনারিও, দিস ইজ এ কেস অফ সেপটিক শক, এন্ড ফর সেপটিক শক আই উইল কনসিডার দ্য ফলোইং ডিফারেন্সিয়ালস, তারপর লিখে আমি নিউমোনিয়া লিখলাম, ইউটিআই লিখলাম, তারপরে একটা স্কিন ইনফেকশন লিখে। না না না, আপনি তো মেইনলি বলে দিছে যে এখানে তো ডিরেক্ট কোশ্চেন অনেকটা, যে 60 ইয়ার ওল্ড লেডি প্রেজেন্ট, এখানে কিন্তু আপনাকে ডায়াগনোসিসটা হাইলাইট করতে বলা হয় নাই। এখানে কি আপনাকে চেয়েছে ইনভেস্টিগেশন গুলো করতে, মানে একটা সেপটিক শকের পেশেন্ট যখন শ্বাসকষ্ট নিয়ে আসে, আমরা একই সাথে যখন রিসাসিটেশন করি এবং তাকে মানে ডায়াগনোসিস করে রিসাসিটেশন করে আন্ডারলাইং কজ কারেকশন করি, সেটাকে হাইলাইট করা হয়েছে। এখানে কিন্তু ডিফারেনশিয়াল গুলোকে সিলেক্ট করে এক্সক্লুড করতে বলা হয় নাই, কারণ এখানে কিন্তু আপনাকে হিন্টস একটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ আপনার হিস্ট্রি তো বলে সেটা তো অনেক স্যারই বলে যে সিঙ্গেল ডায়াগনোসিস হলেও যে তোমার একটা অল্টারনেটিভ, যে শুধু ওইটা ওই রোগীর আপনি যে অল্টারনেটিভ এভাবে লিখতে পারেন কি, এটা আপনি যদি লিখতে চান সেভাবে বড় যে লিখতে পারেন, কারণ আপনার এখানে কি ডাইরেক্টলি তো বলে দিয়েছে যে 4 ডেজ হিস্ট্রি অফ কাফ এন্ড ফিভার, সিভিয়ার নিউমোনিয়া উইথ সেপটিক কাফ শক, এন্ড ফিভার উইথ সেপটিক শক। এখন আপনি একটা করতে পারেন যে তার 4 দিনে জ্বর কাশি ছিল, এটা আপনি বলতে পারেন যে এখন তার যে শ্বাসকষ্টটা হয়েছে এটা সেপটিক শক ছাড়াও কার্ডিয়াক কোনো ইভেন্ট হতে পারে। জি জি, সেটা আমি বলতে পারি কিনা। কার্ডিয়াক ইভেন্ট হতে পারে যে আপনি মানে ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আই উড লাইক টু কনসিডার দিস ইজ এ কেস অফ সেপটিক শক ফলোড বাই নিউমোনিয়া, বাট অ্যানাদার ডিফারেন্সিয়াল আই হ্যাভ ইন মাইন্ড দ্যাট ইট মে বি এ কেস অফ মায়োকার্ডিয়াল ইনফারকশন অথবা অ্যাকুট করোনারি সিনড্রোম উইথ কার্ডিও। হ্যাঁ, সেটা বলছি। এটা আপনি এই একটাই আসতে পারে, কিন্তু এর চেয়ে বেশি কিছু কিন্তু আসবে না। এখানে বোঝাই যাচ্ছে যে পেশেন্ট শকে আছে, এটা তো বোঝা যাচ্ছিল। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস দিদি হিসেবে আসতে পারে যে আমার এখানে কার্ডিয়াক একটা ইভেন্ট হতে পারে, আমি অ্যাকুট করোনারি সিনড্রোমটা রাখতে পারি, কিন্তু এখানে কিন্তু কোথাও ওই যে মানে উইথ মেবি হিন্টস ইটিওলজি যদি থাকে যে ইটিওলজি কি হতে পারে, তখন ডিফারেনশিয়াল গুলো দিতে হয় এবং এই ডিফারেনশিয়াল গুলো দিয়ে তখন ইনভেস্টিগেশন গুলো দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সক্লুড করে যেতে হয় যে এটা হচ্ছে এটা না, এটা হচ্ছে এটা, এইভাবে। কিন্তু এখানে হিন্টস দ্য ইটিওলজি কিন্তু এই টার্মটা এখানে নাই। এই কোশ্চেনে আছে যে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন, মানে ইমার্জেন্সিতে একটা শুধু আপু ছিল যে পেশেন্টের বয়সটা বেশি ছিল, 62 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, এবং নিউমোনিয়া তো সিভিয়ার হয় বয়স্কদের ক্ষেত্রে। এজন্য আপনি লিখতে পারেন যে অ্যাবাউট দ্য সিনারিও, মানে ফার্স্ট ডিফারেন্সিয়াল আই উড লাইক টু কনসিডার দিস ইজ এ কেস অফ সেপটিক শক, এন্ড সেকেন্ড মেবি সেকেন্ড পসিবিলিটি মেবি অকার হিয়ার অ্যাকুট করোনারি সিনড্রোম, হয়ে সেখান থেকে তো এমআই হয়ে তার বিপি কমছে, মানে জ্বর কাশি ছিল সাথে, এটা সেকেন্ড পসিবিলিটি আসতে পারে। এবং ইনভেস্টিগেশনের জন্য তো আপনি ইসিজিটা ওখানে দিবেন যেহেতু বিপিটা কম, ঠিক আছে। আর এম্পিরিক থেরাপি এটা আরো হাইলাইট করে দিচ্ছে যে আমরা নিউমোনিয়াতে যে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দেই, যে পিছনে বক্সটা আছে ওটাকে মানে তুলে দিতে বলা হয়েছে।
ঠিক আছে? আচ্ছা আমি আর আরেকটা হচ্ছে এখন সেকেন্ড কোশ্চেনে যাই। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেনটা ছিল আরেকটু কথা ছিল এখানে, একটা কোশ্চেন ছিল একটা, জি বলেন। সেটা হলো যে পেশেন্টের যদি বিপি কম, মানে ব্লাড প্রেশার কম, হ্যাঁ, সবই আছে, আমি হ্যাঁ, অ্যাকুট সিভিয়ার অ্যাজমা বা লাইফ থ্রেটেনিং অ্যাজমা যেটা, হ্যাঁ, হ্যাঁ, এটা আসবে কিনা? এটা তো আসতে পারে মনে হচ্ছে একটা অ্যানাদার ডিফারেন্সিয়াল ডিডি হিসেবে। ফার্স্ট তো নিউমোনিয়া থাকবে, সেপ্টিক শক ডিউ টু নিউমোনিয়া, দেন আমরা লাইফ থ্রেটেনিং অ্যাজমা যেখানে বিপি ফল করে, কাশি থাকে, না হ্যাঁ, শ্বাসকষ্ট লাইফ থাকে। থ্রেটনিং অ্যাজমা কিন্তু হিস্ট্রিতে কিন্তু অ্যাজমা বলে নাই। না, তাহলে অ্যাজমা আছে সেটাও বলে নাই, অ্যাজমা নাই হ্যাঁ, সেটাও বলে নাই। হ্যাঁ, কিন্তু হচ্ছে যখন একটা ডিরেক্ট একটা সুন্দর একটা মানে হিস্ট্রি দিয়ে বলা থাকে, ইন্ডিকেট করা থাকবে যে আপনাকে একটা পয়েন্টিং ডায়াগনোসিসের দিকে যাবে, সেখানে অত বেশি ডিফারেন্সিয়াল তো এখানে আসলে মার্কসটা ডিস্ট্রিবিউশন দেখতে ফার্স্ট তো হবে আমি না। নিউমোনিয়া লিখলাম, ফার্স্ট নিউমোনিয়া না, সেপ্টিক আপনারা শক যদি ডিউ টু নিউমোনিয়া। ডিফারেন্সিয়াল এখানে যদি আপনি নাও লেখেন, সাপোজ মানে সারাজন খাতা কাটে ডিফারেন্সিয়াল যদি নাও লেখেন, তাহলেও কিন্তু ওইভাবে খুব বেশি মানে একটা দুইটা লিখে আপনি যদি ইনভেস্টিগেশন ডিরেক্টলি চলে যান, ইনভেস্টিগেশনের বর্ণনাতে কিন্তু আপনাকে মার্কস দেবে, এমপিরিক থেরাপিতে আপনাকে মার্কস দেবে। আর জি। এমপিরিক থেরাপি দিয়ে কিন্তু একটা হাইলাইট করা হয়েছে যে এখানে কিন্তু নিউমোনিয়াটাকে ইনক্লুডেড করা হয়েছে, কারণ অ্যাজমার তো কোনো এমপিরিক থেরাপি নাই, অ্যাজমার ট্রিটমেন্ট তো ডিরেক্ট, তাই না? অ্যাজমার ট্রিটমেন্টটা ডাইরেক্ট ইয়েতে আসে। আর এখানে শর্ট হিস্ট্রিটা বলছে তো ফিভার এন্ড কাফ। হ্যাঁ, অ্যাজমা তো ফিভার এন্ড কাফ হয়ে অ্যাজমার প্রিসিপিটেড এক্সাজারবেশন হতে পারে। আর মানে ব্লাড প্রেশারও ফল করতে পারে। হ্যাঁ, অ্যাজমার ক্ষেত্রে হয়তো এখানে মানে আপনাকে হুইসটা হাইলাইট করতো, রংটা হাইলাইট করতো, ওইটা কিন্তু বলছে ডিজনিক এন্ড ডায়াপোরিটিক মানে সাডেন শ্বাসকষ্টটা বাড়ছে। এটা মনে হয় খুব বেশি ডিফারেন্সিয়ালে না গিয়ে বড় জোর মানে অ্যাজমাতে না গিয়ে আমার মনে হয় তাহলে তো অ্যাজমা হলে তো সিওপিডি আসতে পারে, তাই না? এই জন্য এটাতে আসলে সেপটিক শক হাইলাইট করে বড় জোর কার্ডিয়াক ইভেন্ট আনা যায় গিয়ে মেইনলি then I would like to consider the following investigation for management and diagnostic and resuscitation purpose লিখে দিয়ে দিবেন আর কি। ওই ইন্ট্রোডাকশনটা হচ্ছে কোশ্চেনের সৌন্দর্যটা বাড়ায়, কিন্তু এখানে যদি আপনার কোনো ইন্টারপ্রিটেশন ভুল হয় যে আমি অ্যাজমা দিলাম না কেন, এটা কিন্তু সাথে মাথায় থাকবে, সাথে মাথায় থাকবে ওই ইনভেস্টিগেশনগুলো ঠিকমতো লিখছে কিনা, বিশেষ করে এই কোশ্চেনটার ক্ষেত্রে। ঠিক আছে? জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা জি। আচ্ছা এখন 2 নম্বরে আসি। হ্যাঁ, 2 নাম্বারটাও একটু মানে ডিরেক্ট কোশ্চেন এটা। A 54-year-old man suddenly developed breathlessness 4 days after the treatment of his fractured femur followed by road traffic accident. এটাও কিন্তু বোঝাই যাচ্ছে যে 54-year-old man suddenly developed breathlessness মানে তার 4 দিন আগে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, হওয়ার পরে তার ফিমার ফ্র্যাকচার ছিল। ঠিক আছে, ফিমার ফ্র্যাকচার ছিল, এখন তার হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা, এখন ছিল যে হোয়াট আর দ্য প্রবাবল কজ অফ হিজ ব্রেথলেসনেস। 2 নম্বরে ছিল হোয়াট আর দ্য আর্জেন্ট ইনভেস্টিগেশন উইল ইউ অ্যাডভাইস। 3 নম্বরে ছিল ডিসকাস মেজার্স দ্যাট ইউ উড টেক অ্যাজ ইমিডিয়েট ট্রিটমেন্ট। এটা কি কোশ্চেন সহজ মনে, এটা কি কঠিন লাগছে কোশ্চেনটা? সহজ কোশ্চেন তো এটা। আচ্ছা, এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে যদি পেশেন্টের শ্বাসকষ্ট হয়, প্রথমে আমরা কি চিন্তা করব? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে শ্বাসকষ্ট হলে প্রথমে আমরা চিন্তা করব যে পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হলো কিনা। তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু এখানে আসবে পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে, তারপর আসবে ফ্যাট এম্বোলিজম যেহেতু ফিমার ফ্র্যাকচার এখানে। আচ্ছা, তারপর আমরা আরেকটা চিন্তা করলাম, দেখেন পেশেন্টের এখানেও একটু বয়সটা কিন্তু বেশি, 54 ইয়ার্স। তারপর পেশেন্ট হাসপাতালেই ভর্তি ছিল কারণ তার 4 দিন আগে ফিমার ফ্র্যাকচার ট্রিটমেন্ট পাইছে। কাজে প্রথম ডায়াগনোসিস হচ্ছে পালমোনারি এম্বোলিজম, 2 নাম্বার ফ্যাট এম্বোলিজম, 3 নাম্বার এখানে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া থেকে তো তার শ্বাসকষ্ট হতে পারে, তারপর তার এমআই হতে পারে, তারপর আমার এখানে এলভিএফটাও আনতে হবে কারণ পেশেন্ট পোস্ট অপারেটিভ পেশেন্ট, অনেক বেশি ফ্লুইড পাইছে, তাই না? ফ্লুইড পেয়েও তার এলভিএফ ডেভেলপ করতে পারে। অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া যে বললাম হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ওখানে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বললেই হবে আসলে। কাজে এই এখানে খুব বেশি ডিফারেন্সিয়াল অপশন এই 4-5টা আপনি লিখবেন। প্রবাবল কজ মেইনলি যদি মানে হাইলাইট করতে এখানে কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফ্যাট এম্বোলিজমটা ফার্স্ট কেন হবে না? এটা কি কিছুদিন পার হয়ে যাওয়ার পরে এইজন্য পালমোনারি ডিভিটি থেকে পালমোনারি এম্বোলিজম এটা বোঝানোর জন্য মানে ফার্স্ট কেন ফ্যাট না? আমি ভাবছিলাম জি ফ্যাট এম্বোলিজম পালমোনারি এম্বোলিজম এটা দুইটাই সমান গুরুত্ব ক্যারি করছে এখানে। কারণ ফ্যাট 4 দিন পর তো 4 দিন পর তো এইজন্য মানে আপনি ফ্যাট এম্বোলিজম আগে লিখে অসুবিধা নেই। মোট কথা এই দুটো জিনিস যাতে থাকে অ্যাট লিস্ট এই কোশ্চেনটা থাকে। জি হ্যাঁ, এই দুটো থাকতেই হবে, মানে পয়েন্টিং মার্ক আছে না, ধরেন বাকিগুলোতে যদি 0.1 থাকে এখানে হয়তো 0.5 থাকবে সেরকম আর কি, যেটা সারা খুঁজবে। যেমন পালমোনারি এম্বোলিজম, ফ্যাট এম্বোলিজম আর ছোট প্রশ্ন তো পালমোনারি ফ্যাট, তারপর হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। তারপর আপনি বড় যে আরো মানে বাড়াইতে চাইলে যেহেতু ট্রমার পেশেন্ট নিউমোথরাক্স থাকতে পারে, এআরডিএস থাকতে পারে, এগুলো আপনি লিখতে পারেন, কিন্তু 5-6টা বেশি যাওয়া উচিত না, মানে রেশনাল থাকা উচিত। ঠিক আছে,
এটা লিখে নিলেন। তারপর ছিল যে হোয়াট আর দ্য আর্জেন্ট ইনভেস্টিগেশন উইল ইউ অ্যাডভাইস। আর্জেন্ট ইনভেস্টিগেশনের মধ্যে যেহেতু ফিমার ফ্র্যাকচার, আমার যদিও চেস্ট এক্সরেটা এখানে বলতে হবে, ইনভেস্টিগেশন বলতে হবে। আর্জেন্টের মধ্যে একটাই যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে সিটি পালমোনারি এনজিওগ্রাম করে দেখা, অ্যাম্বুলেন্সে টেস্ট করা। কিন্তু আমরা তো গিয়ে আগে সিটি পালমোনারি এনজিওগ্রাম লিখবো না, আগে লিখবো চেস্ট এক্সরে। ঠিক আছে, চেস্ট এক্সরে লিখবো। তারপর যেহেতু আমি এমআইটাকে মাথায় রাখছি, আমার ইসিজি লিখতে হবে। চেস্ট এক্সরে দিয়ে কিন্তু আমরা পালমোনারি এম্বুলিজমের শ্যাডোটা বুঝতে পারি, ওয়েস্ট শেপ শ্যাডো থাকতে পারে। তারপর চেস্ট এক্সরে যদি পেশেন্টের লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর থাকে তাহলে হাইলার ওপাসিটি থাকতে পারে, বা পেশেন্ট যদি নিউমোনিয়া ডেভেলপ করে বা অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করে, সেটা আমি এক্সরে দেখে ডায়াগনোসিস করে ফেলতে পারবো। তারপর পেশেন্টের যদি এখানে নিউমোথোরাক্স থাকে সেটাও ডায়াগনোসিস করা সম্ভব। কাজে চেস্ট এক্সরেতে কি কি এক্সক্লুড করা যায় সেটা যদি চেস্ট এক্সরে লিখে ফাইন্ডিংসগুলো লিখে দেন। চেস্ট এক্সরেতে পালমোনারি এম্বলিজম ওয়েস্ট শেপ, তারপর কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ডেন্স ইনহোমোজেনাস ওপাসিটি, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ডেন্স ইনহোমোজেনাস ওপাসিটি। তারপর অ্যাসপিরেশন নিউমোনিয়া যদি সাসপেক্ট করি তার রাইট লোয়ার জোনটা হেজি থাকতে পারে। এলভিএফ যদি থাকে, এলভিএফ এ বাইলেটারাল হাইলার ওপাসিটি থাকে। এভাবে যদি এক লাইন করে লিখে দেন, ছোট প্রশ্ন কিন্তু কোশ্চেনটা খুব সুন্দর হবে তখন। ঠিক আছে, নিউমোথোরাক্স থাকলে কি থাকবে, কলাপস লাং মার্জিন থাকবে, এআরডিএস থাকবে, বাইলেটারাল ইনফিউজার থাকবে। জাস্ট ইনভেস্টিগেশন তো এখানে খুব বেশি না, এখানে ইনভেস্টিগেশন তো আপনার মানে এক্সরে, ইসিজি, সিটি পালমোনারি এনজিওগ্রাম, তারপর কার্ডিয়াক মার্কার গুলো। কাজেই এক্সরেটাই মূল হাইলাইট করা হয়েছে এখানে। কাজেই 4টা ইনভেস্টিগেশন মানে ডায়াগনোসিস লেখার সাথে যদি পাশে এক লাইন করে লিখে দেন যে এলভিএ, বাইলেটারাল হাইলার ওপাসিটি, তারপর পালমোনারি এম্বলিজম ওয়েস্ট শেপ ওপাসিটি, তাহলে কোশ্চেনটা দেখতে সুন্দর লাগে আর কি, খুব বেশি টাইম এখানে লাগবে না দেখতে। তারপর আসবে ইসিজি, আসবে এবিজি আসবে। ঠিক আছে, ইসিজি তে যদি লিখে দেন S1 Q3 Q3 প্যাটার্ন, তাহলে কোশ্চেনটা মানে দেখতে তো ভালো লাগে, তাই না? নাম্বারটা এখানে ভালো পাওয়া যাবে। তারপর এবিজি তে হাইপোক্সিয়া থাকতে পারে। তারপর ডিডাইমার করবেন এবং কনফার্ম করার জন্য সিটি পালমোনারি এনজিওগ্রাম। এই কটা ইনভেস্টিগেশন লিখে যদি একটু ইন্টারপ্রিটেশনটা লিখে দেন তাহলে মানে এখানে মানে ভালো নাম্বারই পাওয়া যাবে। আচ্ছা, তারপর ছিল ডিসকাস মেজার্স দ্যাট ইউ উড টেক অ্যাজ ইমিডিয়েট ট্রিটমেন্ট। আচ্ছা, ইমিডিয়েট ট্রিটমেন্টের বলতে যেহেতু শ্বাসকষ্টের পেশেন্ট, এখানে যদি আমরা এবিসি প্রটোকলে লিখি যে এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন, এয়ারওয়ে স্টেবিলাইজেশন করব, পেশেন্টের অক্সিজেন দিব, পেশেন্টকে প্রপড আপ করব, এলভিএফ হলে ফ্লুইড রিসাসিটেশন করব, পালমোনারি এম্বলিজম হলে এম্বলিজমের জন্য আমরা তারপর থ্রোম্বোলাইসিস অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করব। জাস্ট এই কয়েকটা জিনিস আমরা হাইলাইট করব, হাইপোক্সিয়া ম্যানেজমেন্ট করব, এগুলো স্টেপ বাই স্টেপ পয়েন্ট আউট করে লিখে দিবেন। এই কোশ্চেনটা আনসার মানে যদি ঠিক মতো কেউ দিতে পারে এভাবে করে, এখানে 5-এর মধ্যে দেখা যাবে 4 পাওয়া সম্ভব, মানে অনেক ভালো নাম্বার পাওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা এই ছোট কোশ্চেনে কারো কোনো কোশ্চেন আছে? মানে নেক্সট কোশ্চেন চলে যাই। আপু আমি একটা জাস্ট ফরম্যাটের কথা ভাবছিলাম যে ধরেন যে কোনো ইমার্জেন্সি ম্যানেজমেন্টে যদি আমাদের যে ক্রিটিক্যাল কেয়ারে যে একটা পয়েন্ট যেটা এবিসিডি বলি, তার আগে সি দিয়ে শুরু করা যেটা আর কি, হ্যাঁ সি এবিসিডি, এই ফরম্যাটের মধ্যে, হ্যাঁ জি, এই ফরম্যাটের মধ্যে রেখে যদি পয়েন্ট গুলোকে একটু ভাগ করে দেই সবগুলোতেই যে কোনো অ্যানসারে, তাহলে কি এমন তাহলে হয়? ভালো হবে, তাহলে ভালো হবে। তাহলে আপনি একটা লাইন অ্যাড করতে পারেন, সেই লাইনটা অ্যাড করে তাহলে কোশ্চেন আনসারটা শুনতে হয়। সেটা হচ্ছে যে কোনো শ্বাসকষ্ট পেশেন্ট হোক, হেমোডাইনামিক আনস্টেবল পেশেন্ট হোক, যদি লিখে দেন যে ইনিশিয়াল রিসাসিটেশন অফ দ্য পেশেন্ট বাই স্টেবিলাইজিং দ্য ভাইটাল সাইন্স, লিখে দেন ACABD লিখে দেন যদি, তাহলে দেখতে আরেকটু সুন্দর হয় কোশ্চেনটা। যে মানে ইনিশিয়াল রিসাসিটেশন অফ দ্য যেমন পেশেন্ট, হ্যাঁ বেডিং এর মধ্যে এখানে প্রপড আপ, অক্সিজেন এইসব এভাবে করে ব্রিদিং দেন এবং তাহলে সুন্দর এয়ারওয়ের হবে। মধ্যে লিখলাম, তাহলে সার্কুলেশনে ফ্লুইড দিলাম এরকম। এটা যদি লিখে দেন তাহলে কোশ্চেনটা দেখতে খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে মানে, এবং সময় কিন্তু বেশি যাবে না, জাস্ট ব্রেনে ওভাবে সেটআপ করে ফেলতে হবে যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কোশ্চেন গুলো আসলে আমি এইভাবে আনসারটা দিব। যদি আর উপরে যদি এই লাইনটা বলে দেন, হ্যাঁ এটা আমার মনে হচ্ছিল করতে, হ্যাঁ এটা লেখা, এটা দিলে ভালো হবে। যেমন আবার ইতে আছে এক্সপোজার আর এভিডেন্স, হ্যাঁ এক্সপোজার যে এভিডেন্সে আমি কুইক হিস্ট্রি যেটা, হ্যাঁ হ্যাঁ সেটা সাইড বাই সাইড, কারণ ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা পেশেন্টের ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস এবং আইডেন্টিফিকেশন এগুলো সাইড বাই সাইড চলে। আপনি একই সাথে হিস্ট্রি নিতে থাকবেন, মুখে কথা বলতে থাকবেন আর পেশেন্ট ম্যানেজ করতে থাকবেন, অ্যাজ ইফ ওই ভাবটা রিটেনে প্রকাশ পাইতে হবে যে আমি একই সাথে হিস্ট্রি নিচ্ছি এবং পেশেন্ট রিসাসিটেট করছি। কাজে আপনি যদি হেডলাইন এভাবে লিখে নেন যে ইনিশিয়াল রিসাসিটেশন অফ দ্য পেশেন্ট বাই স্টেবিলাইজিং দ্য ভাইটাল সাইন্স, দেন CABD তে প্রোটোকল যদি চলে যান, সেভাবে লিখলে কোশ্চেনের নাম্বার দেখতেও ভালো লাগবে, নাম্বারও ভালো পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি, আচ্ছা নেক্সট আসি বি নাম্বার কোশ্চেন, বি এর বি। হ্যাঁ এটা হচ্ছে, এটা খুবই সহজ, এটা মানে বারবার পরীক্ষায় ঘুরে ফিরে বিভিন্ন আঙ্গিকে কোশ্চেনটা আসে। অ্যাকুট কনফিউশনাল স্টেটের যে কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা আমি বলি, a 75-year-old man came to emergency with acute confusional state for last 5 hours.
হি হ্যাড হিস্ট্রি অফ ফিভার ফর লাস্ট 2 days, মানে এটাও ঠিক একটা ইনফেকশন থেকে তার সেপসিসের মতো মনে হচ্ছে। দেন ছিল হোয়াট আর দ্য পসিবল ডিফারেন্সিয়ালস অফ হিজ প্রেজেন্টিং ইলনেস, হাউ উড ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট। এটা খুব ডিরেক্ট কোশ্চেন, এখানে খুব বেশি মানে মডিফাই করার কিছু নাই। এটা হচ্ছে যে আমাদের ডেভিডসনের যে একটা পেজ ফিগার আছে, পেজ নাম্বার 184 পেজে 10.4 যে ফিগারটা, আমরা এই ফিগারটার সাথে সবাই পরিচিত। এটা যদি একটু মুখস্থ করি, তো প্রথমে ছিল যে ডিফারেন্সিয়াল দিয়ে ব্রড হেডিংস যে দেওয়া আছে, যে ইনফেকশন, মেটাবলিক, টক্সিক, তারপর অ্যাকুট নিউরোলজিক্যাল কন্ডিশন, পেইন, হাইপোক্সিয়া। তো এই বক্সটা থেকে প্রথমে এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তারপর তার পাশে ইনভেস্টিগেশন গুলো দেওয়া আছে, ইনভেস্টিগেশন গুলো দিয়ে এক লাইন করে ইন্টারপ্রিটেশনটা দিয়ে দিবেন। জাস্ট ওই ফিগারটাকেই আনসার অনুযায়ী মানে কোশ্চেন, ছোট কোশ্চেন হিসেবে তুলে ধরা হচ্ছে। এই ফিগারটা মুখস্থ করলেই হবে, তাহলে অ্যাকুট কনফিউশনাল স্টেট রিলেটেড যত ধরনের কোশ্চেনে আসুক না কেন এখান থেকে আনসারটা লেখা যাবে। ঠিক আছে, জাস্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এর মধ্যে এটা হতে পারে ইনফেকশন হলে এই ইনফেকশন চিন্তা করব, তারপর হচ্ছে টক্সিক হলে এই পজেটিভ চিন্তা করব, কি কি মানে ডিফারেন্সিয়াল জাস্ট একটা একটা করে নাম লিখে দেবেন। এখানে ভিতরে কথা খুব বেশি লেখার নাই, কারণ এখানে ডিফারেন্সিয়ালি আছে আপনার 10-15টা। তারপর ইনভেস্টিগেশন প্রতিটার জন্য 2-3টা করে ইনভেস্টিগেশন আছে, কাজে এখানে ভিতরে ডেসক্রিপশন লেখার কোনো অপশন নাই, এখানে শুধু আপনি নামগুলো লিখে যাবেন, ইনভেস্টিগেশন এই নাও, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই নাও। সেক্ষেত্রে এখানেও এটা 5 নম্বরের কোশ্চেন, এখানেও কিন্তু খুব ভালো নাম্বার আসবে, এবং এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু ভালো, পরীক্ষার জন্য ভালো। ঠিক আছে, কারণ নাম্বার উঠে ভালো। আচ্ছা, এটাতে আসলে মনে হয় না কোশ্চেন আছে কারো। তারপর আমি চলে যাই সি নাম্বার কোশ্চেনে। সি নাম্বার ছিল a 30-year-old lady presenting with severe headache for 1 day, make a checklist of clinical information that may hint the etiology, and টুতে ছিল what are the red flag signs of headache। এটা হচ্ছে ডেভিডসন জাস্ট দুটো বক্স থেকে তুলে দেওয়া, একটা হচ্ছে পেজ নাম্বার এখানে 185, বক্স 10.10 আর 10.11। এটা একদম ডিরেক্ট কোশ্চেন, এই বক্স দুটো মুখস্থ এখানে বসা দিলেই হবে। ক্লিনিক্যাল ইনফরমেশন এখানে কি কি আছে আর রেড ফ্ল্যাগ সাইন কি কি আছে, এটা আসলে খুব বেশি মানে বোঝানোর কিছু নাই এখানে, এটা মুখস্থ। আর আমার মানে আমি যে চ্যাপ্টারগুলো আমাকে দেওয়া হয়েছে জেনেসিস থেকে পড়ানোর জন্য, এই চ্যাপ্টারগুলো মানে বোরিং চ্যাপ্টার বেসিক্যালি, এবং এগুলো আমরা একটু কম পড়ি, এবং এখানে মুখস্থটা জোর দিতে হয় বেশি। আর এখন আমাদের আসলে মুখস্থ করতে ভালো লাগে না, এটা হচ্ছে মূল কথা। কিন্তু মুখস্থগুলো এখানে বারবার ছোট কোশ্চেন হিসেবে আসে। লং কোশ্চেন আপনারা সবাই পারবেন, শর্ট কোশ্চেনে আমরা নাম্বার কম পাই। বেশিরভাগ রিটেন পরীক্ষায় কি হয়, রিটেন পরীক্ষায় নাম্বারটা কম আসে কেন, যাদের মানে শর্ট কোশ্চেনে প্রিপারেশনটা খারাপ থাকে তারাই রিটেনে কোশ্চেন কম পায়। কারণ ব্রড কোশ্চেন অনেকেই লিখতে পারে এবং খুব ভালো লেখে, কিন্তু শর্ট কোশ্চেনে দেখা যায় নাম্বার ওঠে না, 5-এর মধ্যে 2 পায়, 2.5 পায়। কারণ শর্ট কোশ্চেন গুলো বেশিরভাগই মুখস্থ টাইপের কোশ্চেন থাকে, আনসারটা সুন্দর হয় না, সেই কারণে শর্ট কোশ্চেন গুলোর উপর একটু জোর দিতে হবে। ঠিক আছে, কাজে সি নাম্বারটা আমার মানে বোঝানোর আসলে কিছু নাই, এখানে মুখস্থ কোশ্চেন এটা। আচ্ছা, আরেকটা ছিল ডি। ডি নাম্বারে ছিল হোয়াট আর দ্য মেজার্স দ্যাট ক্যান বি টেকেন ফর রিডিউসিং এররস ইন ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, পেজ নাম্বার 9। আচ্ছা, এই কোশ্চেনটাতে কয়েকদিন একটু ভুল করছে, এখানে ভুলটা আসলে খেয়াল করে না পড়ার কারণে ভুল বলতে, তো এখানে একটা ফিগার দেওয়া ছিল এররস ইন ডিসিশন মেকিং, সরি আমি একটু বইটা বের করে বলতেছি। আচ্ছা, এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগার 1.8। হ্যাঁ, 1.8 এর ফিগারটাকে অনেকে তুলে দিচ্ছে যে রিডিউসিং এররস ইন ক্লিনিক্যাল ডিসিশন মেকিং। এখানে কিন্তু ফিগারটা তুলে দেওয়ার আগে আমার মানে হেডলাইন কি ছিল, রিডিউসিং এরর ইন ক্লিনিক্যাল ডিসিশন মেকিং। এটা ডেভিডসনের পেজ নাম্বার 9 এ আছে। তো এররস ইন ডিসিশন, রিডিউসিং এরর ইন ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, এররটা কিভাবে কমাবো, এটা দিয়ে তিনটা কিন্তু ডট দিয়ে আনসার তিনটা দেওয়া আছে ব্রড হেডলাইনে। যেমন একটা ছিল cognitive debiasing strategy, আর 2 নম্বরে ছিল using clinical prediction rules and other decision aids and engaging in effective team communication। জাস্ট এই কোশ্চেনটাতে যেহেতু 5 নাম্বার এবং এখানে কিন্তু অনেক লেখা, তো আপনি যদি ব্রড হেডিংটা ঠিক রাখেন যে we can reduce the error in clinical decision making by 3 way, দিয়ে তিনটা হেডলাইন দিবেন, the cognitive debiasing strategy, using clinical production rule and other decision aids, and 3 engaging in effective team communication। এই তিনটা দেওয়ার পর তারপর আপনি cognitive debiasing strategy, এটা হেডলাইনটা নিয়ে cognitive debiasing strategy মাঝে আবার কয়েকটি সাব হেডলাইন আছে, যেমন history and physical examination, problem list and differential diagnosis, তারপর মেনোমেক এন্ড চেকলিস্ট, তারপর রেড ফ্ল্যাগ এন্ড রোজ। এটা এই 4টা পয়েন্ট এখানে আছে। এখানে ভিতরে একটু করে লিখে নেন যে হিস্ট্রিটা মেটিকুলাসলি নিতে হবে। তারপর প্রবলেম লিস্ট গুলো, মানে একটা ডায়াগনোসিস করতে গেলে প্রবলেম গুলো যদি আমরা সিরিয়ালি লিখি তাহলে ডায়াগনোসিসটা ইজিলি আইডেন্টিফিকেশন করা যায়। এন্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো যদি হিস্ট্রি দিয়ে এক্সপ্লোর করি তাহলে এররটা, ডায়াগনস্টিক এররটা কমে আসে।
এবং এইভাবে করে কগনিটিভ ডিভাইসিং স্ট্র্যাটেজি যে সাব হেডলাইন গুলো আছে সেখান থেকে 1-2 লাইন করে লিখে দিব। তারপর ছিল 2 নম্বরে যে ব্রড হেডলাইন ছিল ইউজিং ক্লিনিক্যাল প্রেডিকশন রুলস এন্ড আদার ডিসিশন এইডস, এখান থেকে ভিতর থেকে 2-1 লাইন কথা লিখে দিব যে ক্লিনিক্যাল প্রেডিকশন রুলস এন্ড আদার ডিসিশন এইড কি, যেমন আমরা অনেক গাইডলাইন ফলো করি, অনেক স্কোরিং সিস্টেম ফলো করি, সেখানে এখানে কথাগুলো আছে, যেমন আমরা কার্ভ 65 ফলো করি, এটা হচ্ছে ডিসিশন একটা ডায়াগনস্টিক এইড। তারপর আমরা এসএলই এর ডাই ক্রাইটেরিয়া ইউজ করি, আমরা হচ্ছে রিউমেটিক ফিভারের জন্য ক্রাইটেরিয়া ইউজ করি। তো এই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে যে আমরা ডায়াগনোসিসটা করছি এগুলো হচ্ছে ডায়াগনস্টিক এইড। তাহলে ডায়াগনস্টিক এইড এই হেডলাইনটাতে এক্সাম্পলে যদি আপনি একটা মানে গাইডলাইন বা হচ্ছে স্কোরিং সিস্টেম গুলো একটা নাম লিখে দেন, যেমন কার্ভ 65 লিখলেন, তারপর সি স্কোর লিখলেন, অথবা আপনি এটা কি বলেন ইসের মধ্যে তো স্কোরিং আছে, যেমন রিউমেটিক ফিভারে জনস ক্রাইটেরিয়া, এরকম যদি লিখে দেন যেগুলো আমার ডায়াগনস্টিক এইড। তারপর 3 নম্বরে ছিল ইফেক্টিভ টিম কমিউনিকেশন। টিম কমিউনিকেশন মানে এখানে একটা বক্স দেওয়া আছে 1.7, তো হেডলাইন গুলো যদি শুধু লিখে দেন সেক্ষেত্রে এই কোশ্চেনটা যদিও 5 নাম্বার, অনেক কিছু লেখার আছে কিন্তু নিজেকে লেখাটা মানে ছোট করে নিয়ে আসতে হবে, কিন্তু মূল জিনিসটা বুঝতে হবে। এখানে ব্রড হেডলাইন ছিল what are the measures that can be taken for reducing error in clinical decision making, এখানে বড় হেডলাইনে আছে, তার ভিতরে 3টা সাব হেডলাইন আছে, সাব হেডলাইনের ভিতরে আবার একটু করে কথা আছে, এই জিনিসটা লিখতে হবে। এটা হচ্ছে মূলত এটার আনসার। এটা লিখলে 5 এর মধ্যে 4 পাওয়া কিন্তু খুবই সহজ, এখানে 4 পাওয়া যাবে ইজিলি, কিন্তু বুঝে যদি আনসারটা দেওয়া হয়। এটা আমাদের একটু কম পড়া হয়তো, সে কারণে দেখা গেছে যে অনেকে এই ফিগারটা এক্সপ্লেইন করে দিয়েছে, কিন্তু শুধু ফিগারটা না, কিন্তু এখানে ব্রড হেডলাইনে পুরোটা এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট ছিল, এটা খুব মানে আরো বোরিং কোশ্চেন, কিন্তু এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসে, কিছু করার নাই। যেমন সেনসিটিভিটি আর স্পেসিফিসিটি, এটা অনেকটা শর্ট নোটের সময়, এটা আমার এসএস পরীক্ষার সময় আসছিল। তো সেনসিটিভিটি আর স্পেসিফিসিটি এটা কি করবেন, একটা সংজ্ঞা দিবেন, দুইটাই ডেফিনেশনটা দিতে হবে, ডেফিনেশন দেওয়ার পর একটা এক্সাম্পল দিয়ে দিতে হবে। যেমন রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করার জন্য আমরা যে রিউমেটয়েড ফ্যাক্টরটা দেখি আরএ ফ্যাক্টর করি, আরএ ফ্যাক্টর কত পার্সেন্ট সেনসিটিভ, কত পার্সেন্ট স্পেসিফিক। তারপর এসএলই টেস্ট করার জন্য আমরা এনটিডিএস ডিএনএ এনএ করি, কত পার্সেন্ট সেনসিটিভ, কত পার্সেন্ট স্পেসিফিক। এগুলো যদি একটু করে এক্সাম্পল অ্যাড করে দেই, যেহেতু আমরা এখানে যদি সেই জিনিসটা দেওয়া নাই কিন্তু আমরা ডেফিনেশনের পর একটু অ্যাড করে দেই, সেক্ষেত্রে কোশ্চেনটা সুন্দর হবে আর কি। আর এখানে মানে জানা জেনে বুঝে আনসারটা লিখলে এখানে ভালো নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এখন মনে রিটেন কোশ্চেনটা শেষ হলো, আমি অস্পিতে চলে যেতে যাচ্ছিলাম। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে অস্পিতে চলে যাচ্ছি। যে কোশ্চেন মনে হয় নাই। অস্পিতে প্রথম যে অস্পিটা ছিল স্টেশন 1, স্টেশন 1 এ ছিল বেসিক্যালি ডেভিডসনতে লেখা আছে একটা কমন কথা বলি, কমন ফর্মুলা হচ্ছে, আমরা এফসিপিএস এর সময় আমাদেরকে রবিদ আহমেদ স্যার একটা ক্লাস করছিলাম। রবিদ আহমেদ স্যার বলেছিল যে ডেভিডসনের যত ছবি আছে প্রতিটা ছবির নিচে কিছু কথা থাকে, সেই কথাগুলো ওই ছবির বর্ণনা, কথাগুলো এক একটা অস্পি। কাজে প্রতিটা ছবির নিচে দেখবেন যে ফিগারের নিচে একটা সাপোজ একটা সিটি স্ক্যান লেখা আছে, দিয়ে লেখা আছে যে বাইলেটারাল হাইল্যান্ড লিম্ফাডিনোপ্যাথি অথবা বাইলেটারাল হাইল্যান্ড ইনফিল্ট্রেশন, এরকম 2-3টা লাইন কথা থাকে, এই 2-3টা লাইনে কিন্তু একটা অস্পি। কাজে ডেভিডসনের মানে প্রতিটা ছবি ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা ছবি ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা ছবির নিচে যে 3-4টা লাইন থাকে সেগুলো কিন্তু একটা হাইলাইটেড পয়েন্ট, এবং ওই ছবিটা যেই মানে ইয়েটা থেকে আসছে, টপিকসটা থেকে আসছে, সেই টপিকস থেকে আর কি কি কোশ্চেন হতে পারে। সাপোজ আমি যে ফিগার 10.14 পেজ 198 এআরডিএস এক্সট্রা দিয়েছিলাম, সেখানে এটা এআরডিএস থেকে আসছে, এই ফিগারের উৎপত্তি হচ্ছে এআরডিএস। কাজে এআরডিএস রিলেটেড কোশ্চেন যদি আমরা সলভ করি, যেমন এআরডিএস এর ম্যানেজমেন্ট আসতে পারে, এআরডিএস ইনভেস্টিগেশন আসতে পারে, সেরকম প্রতিটা ফিগারের নিচে যে বর্ণনা, এটা কমন ফর্মুলা ডেফিনিশনের সব অস্পের ক্ষেত্রে। প্রতিটা ফিগারকে খুব ভালো মতো পড়তে হবে, ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, এবং তার নিচে যে কয়েকটা লাইন আছে সেই লাইন দিয়ে নিজেকে অস্পি বানায় ফেলতে হবে, যে এখান থেকে এইভাবে অস্পি আসতে পারে, এবং ওই ফিগারটা কোন পয়েন্ট থেকে আসছে, মানে কোন জায়গা থেকে আসছে। সাপোজ যেটা বলো এআরডিএস, তাহলে এআরডিএস রিলেটেড পড়াটা পড়ে ফেলেন। একটা ইসিজি দেওয়া আছে, যে পয়েন্ট এলিভেশন, যে পয়েন্ট কথাটা কোথেকে আসছে, হাইপোথার্মিয়া থেকে আসছে, তা হাইপোথার্মিয়া রিলেটেড পড়াটা পড়ে ফেলেন। বা ইসিজি তে এক্সট্রা ইউওয়েভ আছে, ইউওয়েভ কেন আসতেছে, এইভাবে করে যদি অস্পিগুলো আমরা নিজেরা মানে বানাই, সেক্ষেত্রে অনেকটা পড়াটা মানে আগানো হয়ে যাবে। এর পাশাপাশি অস্পির তো বই আছে এখন, যেমন রিদমের অস্পির বইটা আমি পড়ছিলাম, প্লাস পরে জলিসের বইটা আসছে, পরে আমরা জলিসের বইটা পরে পড়ছি, রিসেন্টলি পড়তেছি। জলিসের বইটাও কিন্তু সুন্দর,
কাজে এই অস্ত্রগুলো যদি নিজে একটু মানে স্টেম গুলো মুখস্থ করে ফেলেন, এর বাইরে কিন্তু থাকে না। আবার অনেক সময় দেখা যায় অনেকে আমরা এফসিপিএস এর পাশাপাশি এমআরসিপি পড়ি, এমআরসিপি যাদের পার্টনটা পড়া থাকে তাদের দেখা যায় অস্ত্র কিন্তু খুব ভালো হয়, কারণ তারা সিনারিও গুলো খুব ভালো ধরতে পারে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম আমি আবার কোশ্চেনে চলে যাই। কোশ্চেন 1 এ ছিল a 40-year-old man presented with 3 days history of fever and cough, presented at emergency with severe respiratory distress for 3 hours. Study the chest X-ray of this man and answer the following question. আচ্ছা এখানে what are the important radiological findings? Radiological findings এর মধ্যে ডেভিডসনের এখানে 5টা radiological findings দেওয়া আছে, মার্কস হচ্ছে 3। তো আপনি যদি এই 5টা থেকে যে কোনো 3টা লেখেন তাহলে আপনি 3 নাম্বারই পাবেন। এখন অনেক সময় দেখা যায় যে আমরা যা জানি সবই লিখে দিই, সব লিখলেও লস নাই, কারণ স্যারও 3টা মানে কারেকশন ধরে নেবে, সমস্যা নেই। আচ্ছা 1 নম্বরে ছিল যে বায়োলেটারাল লাং ইনফিল্ট্রেট, 2 নম্বর ছিল নিউমোমেডিস্টেনাম, 3 নম্বর নিউমোথোরাক্স উইথ বায়োলেটারাল চেস্ট ড্রেন। নিউমোথোরাক্সটা খুব ভালো বোঝা যায় না, কিন্তু চেস্ট ড্রেনটা বোঝা যায়, যে চেস্ট ড্রেন দেওয়া আছে দুপাশে দুইটা। তারপর অ্যাক্সিলার দিকে সার্জিক্যাল ইনফেসিমার এভিডেন্স ছিল, মানে বাতাস ছিল, এয়ার ছিল। তো 4 নাম্বার পয়েন্ট ছিল সার্জিক্যাল ইনফেসিমা। 5 নাম্বার ছিল ফ্র্যাকচার অফ রিব। রিব ফ্র্যাকচারটা ছিল লেফট সাইডে, রাইট সাইডে ক্লাভিকুলার ফ্র্যাকচার আছে, লেফট স্ক্যাপুলাতে ফ্র্যাকচার আছে। এখানে 3টা ফাইন্ডিংস ছিল, তো 5টা দেওয়া ছিল অ্যাকচুয়ালি পজিটিভ ফাইন্ডিংস, 5টা থেকে যে কোনো 3টা লিখে নাম্বার পাওয়া যাবে। তারপর ছিল হোয়াট ইজ দ্য রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হচ্ছে এআরডিএস। আচ্ছা সি তে ছিল হোয়াট আর দ্য ইমিডিয়েট মেজার্স ইউ উইল টেক। ইমিডিয়েট মেজার হচ্ছে এআরডিএস 1 নাম্বার, যেটা অক্সিজেনেশন, মানে অক্সিজেনটা ঠিক করতে হবে। তারপর চেস্ট ড্রেন দেওয়া আছে নিউমোথোরাক্সের জন্য, চেস্ট ড্রেন ম্যানেজমেন্ট করতে হবে, ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে, এবং পেশেন্টকে তার যদি অক্সিজেনেশন ইমপ্রুভ না করে দেন মেকানিক্যাল ভেন্টিলেশন করতে হবে পেশেন্টকে, এবং অবশ্যই লাস্টে একটা কথা লিখতে হবে, পেশেন্ট শুড বি ম্যানেজড ইন আইসিইউ। ঠিক আছে, কাজে এটা গেল আমার এআরডিএস এর জন্য। প্রথমে বললাম ফিগার, তারপর রেডিওলজি ডায়াগনোসিস, তারপর ইমিডিয়েট মেজার। ঠিক আছে, আচ্ছা স্টেশন 2 তে চলে আসি। স্টেশন 2 ছিল আমার, এটা খুবই কমন একটা ছবি। A 74-year-old woman has been suffering from diabetes mellitus for last 15 years. Recently, she complains visual disturbance. Study the fundal image and answer the following question. এখানে যে পিকচারটা ছিল, পিকচারটা ছিল অ্যাকচুয়ালি একটা সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশনের পিকচার। তো এ নাম্বার স্টেমে ছিল যে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এখানে কি কি ছিল? 1 নম্বরে, এটা জলি স্যারের বইয়ে এটা খুব সুন্দর বর্ণনা আছে, ওয়াইড স্প্রেড রেটিনাল হেমোরেজ অথবা স্টর্মি সানসেট অ্যাপিয়ারেন্স, যে কোনো একটা লিখলেই হবে। তারপর প্যাপিলিডিমা ছিল, রেটিনাল ভেইনস আর ডাইলেটেড এন্ড টর্চুয়াস। এই 3টা ফাইন্ডিংস ছিল। তারপর হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? ডায়াগনোসিস একটাই এখানে, সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন, এন্ড লিস্ট অ্যাট লিস্ট 5 আদার কজেস অফ সাচ ফাইন্ডিংস। 5টা আর কি কারণে হতে পারে, যেমন একটা হচ্ছে ইডিওপ্যাথিক, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, হাইপারকোয়াগুলেবল স্টেট যেমন প্রোটিন সি প্রোটিনাস ডেফিসিয়েন্সি, হাইপারভিসকোসিটি, তারপর সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ, তারপর গ্লুকোমা। এখানে 7টা দেওয়া আছে, এখান থেকে 7টা থেকে যে কোনো 5টা লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, এটা মানে জলি স্যার বলে সুন্দর করে আছে এই হসপিটাল। আচ্ছা তারপর আসি স্টেশন 3। এটা খুব ইজি হসপিটাল এবং খুব কমনলি এটা দেওয়া হয় কিন্তু এই হসপিটাল, এটা মানে অনেকবারই এফসিপিএস পরীক্ষায় এসছে। Station 3. Station 3 তে ছিল 80-year-old man presented with headache and confusion for 2 hours. Study his CT scan of brain and answer the following question. এখানে একটা subdural hematomyositis CT ছিল। এতে ছিল write down 3 important findings in this field. 3 important findings. এখন ফাইন্ডিংস অনেকগুলো আছে, যে কোনো 3টা লিখলে হবে। 1 নম্বরে ছিল hypertense shadow concavity inwards at left frontoparietal region, মানে রিজনটা সহ লিখতে হবে কিন্তু, মানে কোন সাইডে কোন রিজনে, এটা বাম ডান উল্লেখ করে দিতে হবে। তারপর মিডলাইন শিফটিং ছিল, ভেন্ট্রিকুলার ইফেসমেন্ট ছিল, হ্যাঁ ভেন্ট্রিকুলার ইফেসমেন্ট অন লেফট সাইডে ভেন্ট্রিকলটা এখানে কম বোঝা যাচ্ছিল, কম্প্রেসড হয়েছিল। কাজে হাইপারটেন্স শ্যাডো, কনকেভিটি ইনওয়ার্ডস, লেফট ফ্রন্টোপ্যারাইটাল রিজন, মিডলাইন শিফটিং, ভেন্ট্রিকুলার ইফেসমেন্ট অন লেফট সাইড। এখান থেকে যে কোনো মানে 3টা ফাইন্ডিংস লিখলে হবে, যে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ছিল 3টা লিখলে নাম্বার পাওয়া যাবে। Then B তে ছিল most likely diagnosis হচ্ছে subdural hematoma on left side. তারপর 5 other symptoms may have symptom কি কি, অনেক বেশি symptom হতে পারে, drowsiness, coma, stupor, convulsion, seizure, delirium, slurring of speech, visual disturbance, তারপর right sided weakness, symptom of raised intracranial pressure। তো এখানে 7-8টা symptom আছে, তো এখান থেকে 5টা যে কোনো 5টা লিখলে নাম্বার পাওয়া যাবে। আচ্ছা তারপর ছিল mention 3 risk factor for such illness. Risk factor কি একটা হচ্ছে ট্রমাটিক, তারপর অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ অথবা ব্লিডিং ডিসঅর্ডার, কোয়াগুলোপ্যাথি এন্ড অ্যালকোহল।
এখান থেকে যে কোনো 4টা 3টা রেসপেক্টিভ লিখলে হবে। কাজে একটা কোশ্চেনে যদি দেখা যায় যে স্টেমে 6-7টা আমরা পারি, সেক্ষেত্রে যতগুলো পারি লিখে দিব, লস নাই। কারণ লিখে দিলে ওখান থেকে মানে কিছু না কিছু তো কারেকশন হবে, কিন্তু গুনে গুনে 3টা রাখার দরকার নেই। যদি মনে থাকে, সময় থাকে, সব লিখে দিবেন, অসুবিধা নেই। এই কথাটা আমার মানে এটা কাহার স্যারের ক্লাস করছিলাম, কাহার স্যার অস্ত্র ক্লাসে বলছিলাম যে একটা পেশেন্ট মানে একটা সিনারিওতে যদি 3টা সিমটম দেওয়া আছে কিন্তু আপনি 5টা সিমটম জানেন, তো আপনি 5টা লিখে দেন যদি আপনার টাইম থাকে, কারণ লিখলে লস নেই। সেখান থেকে স্যাররা বেছে নিবে, সমস্যা নেই। এমন না যে প্রথম 3টা শেষের 3টা, এরকম না ব্যাপারটা, 5টার মধ্যে 3টা থাকলেই হলো। আচ্ছা, নেক্সট স্টেশন ছিল 4 নাম্বার স্টেশন। 4 নাম্বার আপা স্টেশন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ওই যে ডায়াগনোসিসটা কি ওই শুধু সাবডুরাল হেমাটোমা না অ্যাকুট না এইভাবে লিখবো? এটা অ্যাকুট আমরা তো লিখছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকুট সাবডুরাল হেমাটোমা, কারণ অ্যাকুট আর হ্যাঁ, ক্রনিক হলে কালার চেঞ্জ থাকতো, এখানে কালার চেঞ্জ ছিল না। জি, তা পুরো ডায়াগনোসিস লিখলে তো অ্যাকুট সাবডুরাল অ্যাকুট হেমাটোমা সাবডুরাল লেফট। হেমাটোমা লিখতে হবে, কারণ হচ্ছে হ্যাঁ এটা ঠিক বলছি, আমি অ্যাকুটটা মিস করে গেছি, অ্যাকুট সাবডুরাল হেমাটোমা লিখতে হবে, কারণ জি অ্যাকুট জি আর ক্রনিক হলে এখানে যে ডেনসিটি চেঞ্জ থাকতো। জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ আছে, আপা। আচ্ছা জি, থ্যাংক ইউ। আচ্ছা, কোশ্চেন 4 ছিল a 35 years old lady presented at emergency with sudden severe headache for 2 hours, unconsciousness for 1 hour and 2 episodes of convulsions. তো সাডেন সিভিয়ার হেডেক আমরা মোটামুটি জানি কারণগুলো কি, খুব কমন কিছু কারণ আছে, যেমন 1 নম্বরে যদি লিখতে হয় সেক্ষেত্রে লিখতে হবে সাবআরাইকাল হেমোরেজ, 2 নম্বর ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, তারপর আরেকটা হতে পারে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। সেখানেও কিন্তু এখানে মানে পেশেন্ট কনভালশন এবং হেডেক নিয়ে আসতে পারে। তো ফার্স্ট ডায়াগনোসিস হচ্ছে সাবআরাইকাল হেমোরেজ। আচ্ছা, তারপর ছিল ক্লিনিক্যাল ক্লু। ক্লিনিক্যাল ক্লু আমরা সাবআরাইকাল হেমোরেজে জানি নেক রিজিডিটি থাকে, মানে সাইন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন থাকে এখানে, নেক রিজিডিটি, কার্ডিক সাইন, তারপর প্যাপিলিডিমা থাকে, ফান্ডোস্কোপি যদি করি সাবহাইলার হেমোরেজ থাকতে পারে, তারপর হচ্ছে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, 3rd and 6th নার্ভ পলসি থাকতে পারে। ঠিক আছে, যে এইখানে 4-5টা আছে, এখান থেকে যে কোনো 3টা লিখলেই হবে। তারপর রিলেভেন্ট ইনভেস্টিগেশন দ্যাট মে বি নেসেসারি ফর দিস পেশেন্ট, যেমন রিলেভেন্ট বলতে একটা হচ্ছে সিটি স্ক্যান অফ ব্রেন, তারপর সেরিব্রাল এনজিওগ্রাম, আর এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনে একটু ভুল আছে, এখানে 4 রিলেভেন্ট ইনভেস্টিগেশন হবে না, একটু এখানে 2 রিলেভেন্ট ইনভেস্টিগেশন হবে, এটা আমার মানে ভুল হয়েছে। 2 বলতে মেইনলি সিটি স্ক্যান অফ ব্রেন এন্ড সিটি সেরিব্রাল এনজিওগ্রাম, এই দুটো হচ্ছে মেইন এখানে ইনভেস্টিগেশন। ঠিক আছে, আরেকটা হচ্ছে লাম্বার পাংচার আর সেরাম ইলেক্ট্রোলাইট আমরা শো করতে পারি, যেহেতু কনভার্সন আছে। আচ্ছা, তো আমার মনে হয় আজকে ক্লাসটা শেষ করি। আসলে পাওয়ার পয়েন্টে করলে ভালো হতো কিনা আমি জানি না, আমি পাওয়ার পয়েন্টে করতে হবে, এটা আমাকে মানে আমার যেহেতু ফার্স্ট সলভ ক্লাস, আমি এর জন্য বুঝিনি পাওয়ার পয়েন্টে করলে ভালো হবে কিনা। আসলে এই ক্লাসগুলো আমরা যখন জেনেসিসে ক্লাস করছিলাম তখন মুখেই বলা হতো, তো আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসছি। তারপর যদি কারো বোঝার কোনো প্রবলেম থাকে আমাকে পরে জানান। আর আমি আবারও বলছি যে আমার এই চ্যাপ্টারগুলো মুখস্থ চ্যাপ্টার, এগুলো শুধু মুখস্থ করবেন আর কিছু না। ঠিক আছে, বক্সগুলো মুখস্থ করে পড়বেন আর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট গুলো বুঝে বুঝে পড়বেন। আর নিজস্ব ফরম্যাটে যে একজন ক্যান্ডিডেট বললেন যে যদি এবিসিডি ফরম্যাটে ইমার্জেন্সি গুলো সাজিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে কোশ্চেনের আনসার গুলো কিন্তু খুব ভালো হয়। আরেকটা কথা, নিজেরা দয়া করে লেখার প্র্যাকটিসটা কন্টিনিউ রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করছি। জি, জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপা। জি, ঠিক আছে, ভালো থাকেন Thank সবাই, you. ধন্যবাদ, সাবধানে থাকেন। ঠিক আছে।